নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। কৃষ্ণনগর এলাকায় ভারতীয় জনতা পার্টির ৭ রামনগর বিধানসভা কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার রাতে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে হয় এই আনুষ্ঠানিক সূচনা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদারকে জয়ী করাই একমাত্র লক্ষ্য। এদিন সংগঠনের নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রথম লক্ষ্য। তিনি বলেন, পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের কোনো রকম গ্যারান্টি নেই। গ্যারান্টি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতেই রয়েছে, আর এই গ্যারান্টি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। কারণ বিরোধীদের শুনুন, আজকে যারা এই কংগ্রেস সিপিএম থেকে 2টি আসনে দাঁড়িয়েছে, বিশেষ করে পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী, ওনার রাজনৈতিক ভবিষ্যতের গ্যারান্টি কে নেবে? মানুষ তো নেবে না। এবং যে পূর্ব আসনে যিনি প্রার্থী হয়েছেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, ওনার গ্যারান্টি কে নেবে? তো গ্যারান্টি নেওয়ালা শুধু বিজেপিতেই আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্যারান্টি দিতে পারে মহিলাদের সুরক্ষার জন্য, গ্যারান্টি দিতে পারে যুবকদের কর্মসংস্থানের জন্য, গ্যারান্টি দিতে পারে গরিব মানুষদের জন্য সহযোগিতা করার। তো গ্যারান্টি আমাদের কাছে রয়েছে, তো গ্যারান্টি তাদের কাছে নেই। তাদের নিজেদের গ্যারান্টি নেই, রাজনৈতিক অস্তিত্ব তাদের কাছে নেই। শুক্রবার বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18 ভোলা বাজারে এক বাজার সভা অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে। এদিন এই বাজার সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ আরো অনেকেই। বাজার সভায় আগে একটি মিছিল সংগঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী আশিস কুমার সাহা বলেন, শুধুমাত্র দেশে নয়, গোটা পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এই নির্বাচনী বন্ড নিয়ে। সেই নির্বাচনী বন্ড ভারতীয় জনতা পার্টির অর্থ তহবিলকে স্ফীত করেছে। যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান দেশের সম্পদকে আহরণ করছে, সে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের অর্থ জমা পড়ছে বিজেপির তহবিলে। এই অনৈতিক কাজের বিরুদ্ধে গর্জে ওঠাই এখন মূল লক্ষ্য। এর জন্য ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে ভোট দিতে হবে সাধারণ মানুষকে। কোনো প্রলোভনে পা না দিয়ে সাধারণ মানুষকে নিজেদের স্বাধীন ভোট প্রয়োগ করার আহ্বান জানান তিনি। এই নির্বাচনে ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে আমি শ্রী আশিস কুমার সাহা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে গণদেবতাদের আশীর্বাদ পেতে, আপনাদের সহযোগিতা কামনা করে এই সভায় উপস্থিত হয়ে 2-4টি কথা বলব। এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের কমিউনিস্ট পার্টির নেতা রতন ভৌমিক মহাশয়। এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির উদয়পুর জেলা সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই উদয়পুর জেলার আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্টদের নেতৃত্বকে বরজলা এলাকার জলের মধ্যে ডুবিয়ে মারতে হবে। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব শুক্রবার সন্ধ্যায় বরজলা বিধানসভা কেন্দ্রে এভাবে জ্বালামুখী বক্তব্য রাখলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। কটাক্ষ করলেন বামফ্রন্ট সরকারের 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগে সমাজ পরিবর্তনে জ্ঞান দিতেন, কিন্তু সমাজ তো পরিবর্তন করতে পারেননি, এখন নিজে পরিবর্তন হয়ে গেছেন। ভোট দেবেন হাত চিহ্নে। এদিন এখানে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভার মধ্য দিয়ে 223 পরিবারের 753 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয়। নবাগতদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে মন্ত শিবিরে তাদেরকে বরণ করে নেন প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস প্রমুখ। আমি মানিক সরকারকে জিজ্ঞাসা করতে চাই, 4 বারের মুখ্যমন্ত্রী, পরিবারের সদস্য, 73 বছর বয়স হয়ে গেছে, শেষ বয়সে আপনি হাত দিলে তো ভোট দেবেন?
মানুষের আগে জ্ঞান দিতেন যে সমাজতন্ত্র করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ তো পরিবর্তন করতে পারেননি, আপনি পরিবর্তন হয়ে গেছেন কংগ্রেসের ভোট দেওয়ার জন্য হাত তুলে। মানুষের বলে শেষ পথে বিরোধী করে। আমি ব্যক্তিগতভাবে মানিক বাবুকে সম্মান করি, কিন্তু আমি সেদিন দেখতে চাই, ত্রিপুরার মানুষও দেখতে চায় সিপিএম এর 4 বারের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য 73 বছর বয়সে হাত চিহ্নে ভোট দিব। সিপাহী জলাকে আর দেখা লাগবে না। সিপাহী জলাতে গিয়েছিলাম, দেখা লাগবে না। এদিকে আগরতলা সার্কাস দেখতে পাবো, আগরতলাতে এদের সার্কাস দেখব। ওনাকে আমি ভালো করে জানি, কারণ কি আমি দেখেছি গত 27 তারিখ আমিও নমিনেশন করেছি, আর কংগ্রেসের সেও নমিনেশন করেছে। সেই নমিনেশনের লাইনের ভিতরে আমি মানিক সরকারকে দেখি। তো দেখেছে মানিক সরকারকে হাঁটতে? মানিক সরকার আসেনি, তার মানে মানিক সরকার ভোট দেওয়ার জন্য আসবে না। কারণ কি, উনি যদি হাত চিহ্নে ভোট দেন আর বাকি কি থাকবে কংগ্রেস। ঊনকোটি জেলার জেলা শাসক থাকার সময়ে ডক্টর বিশাল কুমার শাসক দলের দুষ্কৃতকারীদের রক্ত চক্ষু থেকে বাঁচিয়েছিলেন গোটা এক গ্রামকে। ডক্টর বিশাল কুমারের ভূয়সী প্রশংসা করেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। কারণ সেই সময়ে শাসক দলের এক মন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলেছিলেন ডক্টর বিশাল কুমার। কিন্তু পরবর্তী সময়ে বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপাহীজলা জেলার জেলা শাসক হিসেবে ডক্টর বিশাল কুমারের ভূমিকা ক্ষোভের মুখে এসে দাঁড়ায় সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এবারে পশ্চিম জেলা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের ভূমিকা আরও বেশি প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। কারণ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং অফিসারের কক্ষে 5 জনের বেশি থাকতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘিত হয়েছে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলের সময়। নিয়ম ভেঙে শুধুমাত্র 5 জনের বেশি নয়, দলের চুনোপুটিরাও প্রবেশ করেছে রিটার্নিং অফিসারের কক্ষে। রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের এই ধরনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন নির্বাচন কমিশনের কাছে চিঠি জানিয়ে পাঠিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে শুনেই, কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা, এই জেলার কালেক্টর ডিএম তিনি আরোহণ, এবং সেদিন যে মাথা নত করেছেন, মেরুদণ্ড বাঁকা করেছেন, আমরা গত পরশু দিনে দেখলাম 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন। আরও ইতে আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি, মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে সিকিয়াদুল নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি ধনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি, নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছি, whether any fair play is possible। 24 ঘন্টা অতিক্রম হতে না হতে স্ত্রীকে হত্যা করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো তার স্বামীকে। স্বামী সূর্যরাম রিয়াং পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে সূর্যরাম রিয়াং তার স্ত্রীর সঙ্গে আকণ্ঠ মদ্যপান করে। পরবর্তী সময়ে স্ত্রী শান্তি রানী দেববর্মার সঙ্গে তার স্বামী সূর্যরাম রিয়াংয়ের ঝগড়া বাঁধে। ক্ষুব্ধ হয়ে স্বামী সূর্যরাম রিয়াং তার স্ত্রী শান্তিরানী দেববর্মাকে গলা টিপে হত্যা করে এবং তেলিয়ামোড়া মহকুমার জারুইলং বাড়ি এলাকার একটি জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় স্ত্রীকে ফেলে দিয়ে আসে।
বুড়ো মা মারার পরে তোমার জ্বর আসছে। তোমার গাল গুলো ফুলে এসে গেলে যাবা। কেডা মারছে? দাদা তারা তারা ওই এই বুড়ে এই কারণেই পারিবারিক ঝামেলার কারণে মেরে লেছ। 2024 শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের সরকারি স্কুলগুলো থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আর পাঠ্য বই দেওয়া হবে না। দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের দাবি মেনে এখন থেকে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাঠ্য বই বাজারজাত করার জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে। শুক্রবার এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী। প্রায় 25 লক্ষ টাকার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই বাজারজাত করা হয়েছে এদিন। এই সমস্ত পাঠ্য বইগুলো বিভিন্ন বইয়ের দোকানে ডিস্ট্রিবিউশন করা হয় এদিন। রাজ্যের সরকারি স্কুলগুলিতে পাঠরত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বইয়ের দোকানগুলো থেকে নগদ মূল্যে পাঠ্য বই সংগ্রহ করতে পারবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ভিত্তিক এসটিআইটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো, যেগুলো আগে মানে বিগত 4-5 বছর যাবৎ নগদ টাকার বিনিময়ে বিদ্যালয়ে বিক্রি হতো, আমাদের দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘ দাবি এবং আমাদের প্রস্তাব মতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে পূর্বের ন্যায় এজেন্সির মাধ্যমে এসটিআইটি কর্তৃক প্রকাশিত বইগুলো সারা রাজ্যে বাজারজাত করার দায়িত্ব দিয়েছেন। তারই প্রথম ধাপ হিসেবে আগরতলা শহর এবং শহরতলির জন্য আজকে প্রায় 25 লক্ষ টাকার বই, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর বই আমরা এনেছি। এই বইগুলো আগরতলা শহর এবং শহরতলির পুস্তক ব্যবসায়ীর হাতে আমরা তুলে দিচ্ছি। যার যার অর্ডার মতো সেই বইগুলি রাজ্যের বিভিন্ন দোকানে তথা আগরতলা শহর, শহরতলি যারা নেবেন, এই আশেপাশে যত আমাদের পুস্তক শুক্রবার কুমারঘাটে অনুষ্ঠিত হলো ই রিক্সা শ্রমিকদের সম্মেলন। পাবিয়াছড়া ভারতীয় জনতা পার্টির ই রিক্সা শ্রমিক সংগঠনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় এদিন। ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন। এই সম্মেলনের মধ্য দিয়ে ই রিক্সা শ্রমিকরা নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রায় 3 শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন এদিন। কি জবাব দেবে সেই বোনটিকে, স্বামীহারা বোনটিকে? কি জবাব দিবে তোমরা সেই বোনটাকে? পারবে জবাব দিতে? জবাব আছে তোমাদের কাছে? বিলকুল না, কোনো জবাব নেই তোমাদের কাছে। ক্ষমতার জন্য পাগল, ক্ষমতার জন্য উন্মাদ, এত ক্ষমতার স্বাদ। বিধবা করে বোনকে, সন্তান হারা করে মাকে আজকে তোমরা কংগ্রেস সিপিএম এ সুখের সংসার, ঘর বাঁধার সংসার করার স্বপ্নে বেগুর হয়ে উঠেছ, আর সেই মায়ের কান্না আজকে চলছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।